সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি ক্যাম্প বুয়েরিংয়ে ইরান বিমান হামলা চালিয়েছিল, আমরা সে খবর জানি। কিন্তু আজকে সামনে এসেছে সেই অভিযানে অংশ নিয়েছিল যে পাইলট, তাদের বক্তব্য, তারা কি বলেছেন, কিভাবে তারা এই অভিযান চালিয়েছিলেন, অভিযানে তাদের সামনে কী রকমের ঝুঁকি ছিল, কী রকমের ঝুঁকি নিয়ে তারা ইরান থেকে কুয়েতের ভিতরে ঢুকেছিলেন এবং কিভাবে তারা ওই ঘাঁটি তছনছ করেছিলেন এবং অবশেষে তারা কিভাবে নিরাপদে ইরানের ঘাঁটিতে ফিরে এসেছিলেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই বিষয়টাতেই মূল ফোকাস দেব। তবে তার সাথে প্রাসঙ্গিকভাবে ইরান এবং আমেরিকার মধ্যকার চুক্তি, এই চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সই এবং আরও বেশ কিছু বিষয় নিয়েও কথা বলবো। আশা করি এই ভিডিওটা অত্যন্ত চমকপ্রদ হবে, আপনাদের জন্য অত্যন্ত আগ্রহীর ব্যাপার হবে। আমি আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল একযোগে ইরানের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়লো ভয়ঙ্করভাবে। টার্গেট মোটামুটিভাবে ইরানের সামরিক বাহিনীকে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দেবে, মিশিয়ে দেবে। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আরও অনেক ব্যক্তিকেই হত্যার টার্গেট তাদের ছিল। সেই কাজ করবে। ইরানের সরকার ব্যবস্থা 1 থেকে 2 বা 3 দিনের ভেতরে পরিবর্তন হয়ে যাবে। ইরানের ভেতরের মানুষ রাস্তায় নেমে ইরান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করবে, মিছিল করবে এবং ইসরায়েল আর আমেরিকার সেনাদেরকে তারা স্বাগত জানাবে। এইটা ছিল তাদের টার্গেট, ইচ্ছা বা আশা। এবং এই লক্ষ্য নিয়েই তারা প্রচণ্ডভাবে বিমান হামলা শুরু করে। এবং বিমান হামলার শুরুতে আমরা বলি যে ওই যে মিনাব স্কুলে হামলা চালিয়েছিল, আমি সবসময় বলি মূল টার্গেট ছিল সাধারণ লোকজনকে খেপিয়ে তোলা, যে এই সরকারের কারণে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে, আমাদের উপর হামলা চালাচ্ছে, বেসামরিক লোকজনকে হত্যা করছে, অতএব এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, বিক্ষোভ মিছিল শুরু হয়ে যাবে, সরকার পতনের আন্দোলন। টার্গেট ছিল এটা, কিন্তু তা হয়নি। 28শে ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারির শেষ দিন, যুদ্ধ শুরু হলো। ইরান তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়ালো এবং পাল্টা হামলা শুরু করলো। মার্চের প্রথম দিকেই ইরান পরিকল্পনা করলো যে ইরানের উপরে আমেরিকা সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে যেই জায়গা থেকে, সেটা হচ্ছে কুয়েত। অতএব কুয়েতের যে অত্যন্ত সুরক্ষিত দুর্গ বলা যায় এই ক্যাম্প বুয়েরিং বিমান ঘাঁটি, এই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করতে হবে। এখান থেকে ইরানের ভেতরে সবচেয়ে বেশি হামলা হচ্ছে, তাতে বিমান হামলা করার পরিকল্পনা করা হয়, আমরা সবাই জানি। সেই বিমান অভিযানে অংশ নিয়েছিলেন 3 জন পাইলট এবং তাদের সাথে কয়েকজন ক্রু। মোট 2টা বিমান অংশ নেয়। সেই অভিযানে অংশ নিয়েছিল যে 2টি বিমান, সে 2টি বিমানই F5 মডেলের। আমি এখানে আবারও বলে রাখি, এই F5 মডেল আমরা বাইরে থেকে দেখছি, কিন্তু বেসিক্যালি ওটা কাউসার বিমান, ইরানের কাউসার বিমান। ইরানের পক্ষ থেকে এইরকমই কথা বলা হয়েছে। অর্থাৎ F5 এর মডেলটাকে ঠিক রেখে কাউসার বিমানের যে ডেভেলপমেন্টটা, সেইটা ওখানে সেট করা হয়েছে। ইরান ভেতরে ভেতরে এই কাজগুলো করেছে, কিন্তু আমেরিকা থেকে শুরু করে কেউ বিশ্বাস করে, পশ্চিমারা তো পাত্তাই দেয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র যে অনেক দূরে যেতে পারে, বড় কিছু, এটা গণনাই করতো না একসময়। ইরান যে বিমান বানাচ্ছে, যুদ্ধ বিমান, এবং বলা হচ্ছে যে 5ম প্রজন্মের অর্থাৎ 5th জেনারেশনের বিমান ইরানের হাতে আছে, তারা নিজেরা বানিয়েছে। এটা গণ্য করে না। পশ্চিমা গণমাধ্যম বলে যে ইরান দাবি করছে যে তারা 5ম প্রজন্মের বিমান বানিয়েছে। তাদের ধারণা যে ইরান এত বিমান শক্তি পাবে কোথায়। কিন্তু গতকাল, অর্থাৎ আজকে হচ্ছে 18ই জুন, 17ই জুন রাতের যে ভিডিও করেছি আমি, 2026 সাল, গতকালের রাতের ভিডিওতে আমি বলেছিলাম যে ইরান যে বিমান, উন্নত বিমানের ইঞ্জিন এবং হাইপারসনিক প্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা করে এবং গবেষণাপত্র প্রকাশ করে, এখন এই ক্ষেত্রে ইরান বিশ্বের 4 নম্বর দেশ। 1 নম্বরে চীন, 2 নম্বরে আমেরিকা, 3 নম্বরে ভারত, 4 নম্বরে ইরান, 5 নম্বরে জাপান, তারপরে ব্রিটেন, ইটালি,
এই সমস্ত দেশ আরও পিছনে, রাশিয়ার কথাও এখানে আসেনি। এখানে মূল কথা হলো গবেষণাপত্র, বিমান তৈরির কথা বলছি না, গবেষণাপত্র। গবেষণাপত্র মানেই আপনার ডেভেলপমেন্ট একসময় ঘটবে। তো ইরান যেহেতু এরকম গবেষণাপত্র প্রকাশ করে, তার মানে তার ইমপ্লিমেন্টেশন কিছুটা আছে। যাই হোক, এই কুয়েতের অভিযানে ইরানের যে পাইলটরা অংশ নিয়েছিলেন তারা এবং ক্রুরা মিলে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-কে বা ইরানের টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে তারা বলেছেন, আমরা অভিযান যখন শুরু করি তখন আমরা টার্গেট নিয়েছিলাম 50 ফুট, অর্থাৎ মাটি থেকে 50 ফুট উঁচু দিয়ে উড়ে যাব। কি এক ভয়াবহ কথা! 50 ফুট মাত্র 15 মিটার, মানে 30 হাত। কি একটা ভয়ঙ্কর কথা! এত নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমান তীব্র গতিতে ছুটে যাচ্ছে, খুব কঠিন ভয়ঙ্কর একটা রিস্কি মিশন। এই মিশন তারা এইভাবেই চালিয়েছেন। সেখানে বলেছেন, একজন পাইলট সাক্ষাৎকারে বলেছেন যে আমাদেরকে সাধারণত ট্রেনিংয়ের সময় মিনিমাম যে উচ্চতা সেটা 500 ফুট রাখা হয়, অর্থাৎ সবচেয়ে নিচুতে যে নামা যাবে সেটা হলো 50 ফুট। তার নিচে নেমে অভিযান চালানো খুব রিস্কি কাজ, এটা ডিফিকাল্ট, এই প্রশিক্ষণ দেয়া হয় না। প্রশিক্ষণের মিনিমাম যে অ্যালটিটিউড, উচ্চতা রাখা হয় সেটা হচ্ছে 500 ফিট। এখন তারা করেছেন 50 ফুট, অর্থাৎ একটা জিরো নেই। কোথায় 500 ফুট আর কোথায় 50 ফুট। এই 50 ফুট উচ্চতা দিয়ে তীব্র গতিতে ছুটে গেছে। আপনারা সবাই জানেন যে ইরান থেকে, ইরানের সীমান্ত থেকে কুয়েত কিন্তু খুব কাছে, খুব বেশি দূরে না। তারা বিকল্প পথ বেছে নিয়েছেন, তারা কিন্তু একেবারে স্থলভাগ দিয়ে যায়নি, বিকল্প পথ বেছে নিয়েছেন। এই দুটো বিমান ইরানের ঘাঁটি থেকে উড়ে, ইরানের সীমান্তবর্তী ঘাঁটি, কোন ঘাঁটি থেকে বলেনি সেটা, এই ইরানের একটা সীমান্তবর্তী ঘাঁটি থেকে উড়ে সোজা পারস্য উপসাগরের দিকে গেছে, দক্ষিণ দিকে চলে গেছে। পারস্য উপসাগরে গিয়ে ইরানের জলসীমা পার করে কুয়েতের জলসীমায় ঢুকেছে। পারস্য উপসাগরের আপনারা জানেন যে একদম পশ্চিমের উত্তর কোণাটা কুয়েতের সাথে সংযুক্ত, কুয়েতের সাথে পারস্য উপসাগরের জলসীমা রয়েছে। তো ইরান থেকে এবার কুয়েতের জলসীমায় ঢুকেছে, কুয়েতের জলসীমায় ঢুকে তারপরে কুয়েতের স্থলভাগে অর্থাৎ কুয়েতের আকাশে প্রবেশ করেছে। পাইলটরা বলছেন, এই যে পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে গেলেন তারা, তখন তাদের সামনে দুটো জাহাজ পড়েছিল, দুটো জাহাজের মাঝখান দিয়ে তারা উড়ে গেছেন। এবং পাইলট বলছেন যে আমরা এত নিচুতে ছিলাম যে জাহাজের ডেক থেকে, জাহাজের ডেকের যে রেলিং থাকে, এই রেলিং থেকে লোকজন উঁকি দিয়ে বিমান দেখতে পাচ্ছিল, এইরকম নিচু দিয়ে যাচ্ছিল। অর্থাৎ জাহাজের যে ডেক তারও নিচু দিয়ে এই বিমান উড়ে গেছে। পাইলটরা বলছেন যে কুয়েতের যে বিমান ঘাঁটিতে, বা কুয়েত তো ছোট দেশ, এমনি পুরো আকাশ একদম নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা ছিল। সেখানে থার্ড পেট্রিয়ট মোতায়েন ছিল, এরপরে অ্যাওয়াক্স বিমান ছিল যেটা আকাশে নজরদারি করে, তারপরে তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম, রাডার সিস্টেম, কত কিছু। কিন্তু এত নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে, এবং আকাশে টহলরত বিমান ছিল, আকাশে টহল দিচ্ছিল তারা যুদ্ধ বিমানে, তো এত নিচু দিয়ে উড়ে গেছে এই বিষয়টা কোনো রাডার সিস্টেমে ধরা পড়েনি। তারপরে সাগর পার হয়ে তারা কুয়েতের ভূখণ্ড বা কুয়েতের আকাশে প্রবেশ করেছেন। প্রবেশ করে সরাসরি ক্যাম্প গুয়েরিংয়ে হামলা চালিয়েছেন। ক্যাম্প গুয়েরিংয়ে যখন হামলা চালানো শুরু করলো, তখন তারা প্রধানত ব্যবহার করেছেন, পাইলট বলেছেন যে বল বোম ব্যবহার করেছেন, অর্থাৎ বিশেষ কোনো মডেলের বোম। এই বোম ব্যবহার করেছেন, এবং এই বোম ব্যবহার করতে হলে একেবারে সুনির্দিষ্ট টার্গেটের উপর দিয়ে উড়ে যেতে হয়। তার মানে যদি টার্গেট থাকে যে বিমানের হ্যাঙ্গার ধ্বংস করবো, তার কারণ হ্যাঙ্গারের নিচে বিমান সব রয়েছে, যুদ্ধ বিমান, তো ওই হ্যাঙ্গারের উপরে বোমা ফেলতে হলে ওই হ্যাঙ্গারের উপর দিয়ে উড়ে যেতে হবে। যদি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর ব্যাটারি ধ্বংস করতে, তাহলে এর উপর দিয়ে উড়ে যেতে হবে। ধরুন কামান, ট্যাঙ্ক বা কোনো বিমান রাখা আছে, সেগুলো যদি ধ্বংস করতে, তাহলে তার উপর দিয়ে উড়ে যেতে হবে। পাইলটরা বলছেন যে আমরা উড়ে গেলাম, দুটো বিমান একসাথে উড়ে গেলাম, এবং একের পর এক অসম্ভব দ্রুত গতিতে বোমা ফেলতে লাগলাম, এবং
একের পর এক ধ্বংস হতে থাকলো। পাইলটরা বলছেন, আমরা যখন এইরকম ওই বিমানবন্দরে মার্কিন ওই ঘাঁটিতে আমরা যখন এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছি, তখন দেখি যে হেলিকপ্টারগুলো, বহু সংখ্যক হেলিকপ্টার মানে বোমার আঘাতে উড়িয়ে যাচ্ছে আকাশের দিকে, ধ্বংস হয়ে একদম বিস্ফোরিত হয়ে যাচ্ছে, অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে একের পর এক। তারা বলছেন যে বেশ কিছু বিমান ধ্বংস হলো, এরপরে পেট্রিয়ট ব্যবস্থা আমাদেরকে দেখতেই পারলো না, আমাদেরকে শনাক্ত করতে পারলো না, এবং এই যখন ক্যাম্প বুয়েরিংয়ে একেবারে হামলা শুরু হয়ে গেল, তখন মার্কিন বাহিনী আমাদেরকে মোকাবেলার জন্য 3টি F-15 যুদ্ধ বিমান আকাশে উড়ায়। কিন্তু ব্যাড লাক, এই F-15 উড়ানোর সাথে সাথে মার্কিনিরাই ভুল করে, তাদের ভুল সিগন্যাল, ভুল উল্টাপাল্টা কাজের জন্য এই 3টি F-15 জঙ্গি বিমানকে তারা নিজেরাই ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেয়, ফ্রেন্ডলি ফায়ার যেটা বলা হয়েছিল প্রথম দিকে। এরপরে ওই ক্যাম্প বুয়েরিংয়ে ব্যাপক হামলা, ধ্বংসযজ্ঞ চালিয়ে বিমান দুটি আবার একই রকম নিচু দিয়ে উড়ে নিরাপদে ইরানের নির্দিষ্ট বিমান ঘাঁটিতে এসে অবতরণ করে একেবারে নিরাপদে। এখানে কিন্তু আবারও বলছি, কোন ঘাঁটি থেকে উড়েছে, কোন ঘাঁটিতে এসে নামলো, এই জায়গায় বলা হয়নি। যা হোক, এখানে আরো কয়েকটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে যে পাইলটরাই বলেছেন, আমরা যখন এই অভিযান চালাই তখন বিমানের টোটাল রেডিও সিগন্যাল একদম ক্লোজ, বন্ধ ছিল, তার মানে কেউ কোনো রেডিও সিগন্যাল পাবে না। এরপরে আমরা, অর্থাৎ পাইলটরা বলছেন যে আমরা এমন বিভ্রান্তিমূলক একটা কৌশল ব্যবহার করলাম, যে কৌশলের কারণে তারা আমাদেরকে অনুসরণ বা আটকাতে পারেনি, অর্থাৎ নিরাপদে ইরানে ফিরে আসতে পেরেছে। একটা যুদ্ধ বিমানের কো পাইলট, যিনি পেছনের সিটে বসেছিলেন, তিনি জানান এই সাক্ষাৎকারে যে আমরা যখন ফিরে আসছিলাম হামলা চালিয়ে, তখনও ওই বিমানবন্দরে বিস্ফোরণ ঘটছিল, এবং তিনি জানান যে ওই বিমানবন্দরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রাখা ছিল, যুদ্ধাস্ত্র, বিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড পেট্রিয়ট, এইসব অ্যাওয়াক্স, এই সমস্ত অনেক কিছু ছিল। আমি আগেই বলেছি, সাক্ষাৎকারে কিন্তু 3 জন পাইলট অংশ নিয়েছিলেন। তার মধ্যে একজন পাইলট বলেছেন, 2টো বিমান নিয়ে আমরা গেলাম অভিযান চালাতে, তার ভেতরে আমাদের টার্গেট ছিল বা নির্দেশনা ছিল যে একটি বিমান যদি ধ্বংসও হয়ে যায়, তাহলেও পুরো মিশন সম্পন্ন করতে হবে। এইভাবেই হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া ছিল। পাইলটরা সাক্ষাৎকারের শেষের দিকে বলছেন, এই যে মিশনটা চালানো হলো, সেই মিশনের যিনি কমান্ডার ছিলেন, তিনি বলছেন যে আমাদের কাছে সবচেয়ে 2টি শব্দ গুরুত্বপূর্ণ ছিল। আমাদের কাছে সর্বশেষ অগ্রাধিকার ছিল আমাদের জীবন, তবে আমাদের কাছে 2টি শব্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে ইরান এবং ইরানি জনগণ। সুপ্রিয় দর্শক, আমি সবসময় বলি যে ইরানিদের যে জাতীয়তাবাদী চেতনা, এই চেতনা একটা বিরাট ব্যাপার। তার সাথে যুক্ত হয়েছে শিয়া মাযহাবের চেতনা, তার সাথে যুক্ত হয়েছে ইসলামী বিপ্লবের চেতনা, তার সাথে যুক্ত হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা। অনেকগুলো চেতনা এক জায়গায় যুক্ত হওয়ার পরে এই ইরানকে দমিয়ে রাখা বা এই ইরানকে পদানত করা আমেরিকা ইসরায়েলের পক্ষে সম্ভব না। সুপ্রিয় দর্শক, ইরানের এই যে বিমান অভিযানের কাহিনী, যে কাহিনী এতদিন আসলে অনেকটা হালকা হালকা আমাদের সামনে এসেছে, আজকে তার বিস্তারিত আসলো সাক্ষাৎকারের মাধ্যমে। আমি নিজেই সবসময় বলি, আমি যুদ্ধের আগে থেকেই বলে আসছিলাম যে আসলে অনেকে ইরানের বিমান বাহিনীকে খুব দুর্বল মনে করে। সারা বিশ্বের মানুষ এটা বিশ্বাসই করতে চায় না যে ইরান নিষেধাজ্ঞার ভেতরে থেকে কিভাবে তার বিমান বাহিনীকে শক্তিশালী করবে। কিন্তু আমি সবসময় বলেছি যে ইরানের বিমান বাহিনী একটা সুপ্ত শক্তি, একদম লুকায়িত শক্তি, লুকিয়ে আছে। এই লুকায়িত শক্তি যখন জাগ্রত হবে, তখন বিশ্ববাসী দেখবে কি চিজ, কি জিনিস। ইরান ভেতরে ভেতরে আসলে কতটা পাল্টে গিয়েছে। এই যুদ্ধটা যদি না হতো তাহলে বিশ্ববাসী বুঝতে পারতো না। সবচেয়ে বেশি বুঝেছে আমেরিকা, তারপরে বুঝেছে ইসরায়েল। কিন্তু এখনো ইসরায়েল তার মুখের জোর কমাচ্ছে না, বাট বাস্তব অবস্থা সবচেয়ে বেশি বুঝেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গতকাল নির্দেশনা দিয়েছেন যে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট, যেটা অর্থাৎ সামরিক সরঞ্জাম উৎপাদনের বিষয়ে যে আইন, সেই যে আইন নতুন করে জারি করেছেন অথবা আপডেট করেছেন, তার বলে এখন আমেরিকার সেনারা বা আমেরিকার সামরিক কারখানাগুলো বিপুল পরিমাণে অস্ত্র নতুন করে উৎপাদন করবে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আমেরিকার অস্ত্র ভান্ডার শেষ, প্রায় শেষ, সামান্যই আছে, যুদ্ধ করার ক্যাপাসিটি তাদের ছিল না। বারবার ওই যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, আবার পিছিয়ে গেছেন। তিনি বারবার বলেছেন ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেব, আজ রাতের পর আর ইরান থাকবে না, সভ্যতা থাকবে না, পারস্য সভ্যতা, এটা সেটা বহু কিছু। কিন্তু করবেন কি দিয়ে? তার হাতে সেই জিনিস ছিল না, ওই রকম ক্যাপাসিটি ছিল না, ক্রমেই ক্ষয়ে যাচ্ছিল, তার শক্তি ক্ষয়ে যাচ্ছিল। এপাশে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মোতায়েন ছিল তার তো সব প্রায় শেষ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে উপায় তো ছিল না, সেই জন্য তিনি চুক্তি করতে বাধ্য হয়েছেন। শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্প গতকাল ফ্রান্সের ভার্সাই প্যালেসে যে অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে ইরানের সাথে চুক্তি না করলে সারা বিশ্ব আর 1 মাস পরে তেল পেত না। তেলের মারাত্মক রকমের ক্রাইসিস তৈরি হয়ে যেত 1 মাস পরে। 4 সপ্তাহ পরে বিশ্ব তেল শূন্য হয়ে পড়তো বলা যায়। কারণ আপনারা জানেন না হয়তো ইতিমধ্যে, আমেরিকার যে রিজার্ভ ছিল তা ইতিহাসের সবচেয়ে কম, অর্থাৎ এখন তাদের হাতে সবচেয়ে কম রিজার্ভ আছে। বিশ্বের পরিস্থিতি কোথায় যাচ্ছিল? এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট আর ইরানের সাথে চুক্তি না করে কোনো পথ দেখেন, উপায় নেই। তারা যুদ্ধ করতে এসেছিল, যা করতে এসেছিল তা তো হয়নি, বরং উল্টো এখন মুসলেকা দিয়ে অনেকটা তাদেরকে ইরানের সাথে চুক্তি করে চলে যেতে হচ্ছে। এবং তিনি বলেছেন, একটা সাক্ষাৎকারে বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যে আমি যদি ইরানের সাথে এই চুক্তি না করতাম তাহলে কি হতো? নেতানিয়াহুকে বিবি বলা হয়। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে, যে তোমার দেশ তো ছোট, ইরান যদি পরমাণু অস্ত্র বানিয়ে তোমার দেশের মাঝখানে একটা বোমা ফেলে তাহলে তো তোমার পুরো দেশ শেষ, ইসরায়েল শেষ, কি করবে তখন তুমি? বলেছেন যে আমি এখন ইরানের সাথে যে চুক্তি করছি তাতে ইরান লিখিত গ্যারান্টি দিচ্ছে যে আমরা পরমাণু বোমা বানাবো না, তাহলে তোমার দেশ নিরাপদ থাকে। আর যদি ইরানের সাথে এই চুক্তি না হয় আর সে যদি পরমাণু বোমা বানায় আর একটা বোমা যদি তোমার উপরে মারে তাহলে তো তুমি শেষ, তোমার অস্তিত্বই থাকবে না। তাহলে এই চুক্তি মেনে নাও, চুপ থাকো। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বোঝাচ্ছেন এইভাবে, চিন্তা করেন। এদিকে ভার্সাই প্রাসাদে গতকাল রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে তিনি আনুষ্ঠানিকভাবে সই করেছেন এবং ইরানের প্রেসিডেন্টও সই করেছেন। তার মানে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ। তারপরেও এই বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটা অনুষ্ঠান হবে, সেখানে মূলত ইরান এবং আমেরিকার মধ্যে ফর্মাল আলোচনা শুরু হবে, নতুন করে ওই যে 60 দিনের যে আলোচনা, সেই আলোচনা। এবং শুক্রবার সকাল 7টা থেকেই, লোকাল টাইম সকাল 7টা থেকেই হরমুজ প্রণালী কমপ্লিটলি খুলে যাবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, ইরান তেল, গ্যাস এবং তেলজাত পণ্য রপ্তানি করতে হবে একদম ফ্রিলি। এবং আরও অনেকগুলো শর্ত আছে, $300 বিলিয়ন তহবিল, $24 বিলিয়ন ফেরত দেওয়া, বিশ্বের আরও যেখানে যেখানে যত যা কিছু আছে সমস্ত সব কিছু ইরান ফেরত আনতে পারবে এবং ইরানের অর্থনৈতিক বিরাট একটা প্রবৃদ্ধি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে অনেক কিছু এই যুদ্ধের ভেতর দিয়ে ইরান হারিয়েছে, কিন্তু এটাও ঠিক যে এই যুদ্ধের পরে ইরানের সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের যে দৃঢ়তা, শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থান এবং সামরিক বাহিনীর মারাত্মক রকমের প্রতিশোধ এবং রুখে দাঁড়ানো, এর প্রেক্ষাপটে আজকে ইরান এমন একটা চুক্তি করতে পারলো যে চুক্তিতে বেসিক্যালি ইসরায়েল এবং আমেরিকা হেরে গেছে। সেই জায়গা থেকে বলা যায় যে এই যুদ্ধ এবং এই যে চুক্তি এক রকমের ইরানের স্বার্থ রক্ষা করেছে। আমি বলছি না যে যুদ্ধ কাঙ্ক্ষিত ছিল, যুদ্ধ ভালো, কিন্তু যুদ্ধের প্রেক্ষাপটে এইগুলো হয়েছে, যার কারণে এক রকমের অনেকগুলো সমস্যা হয়তো মিটে যাবে, আমরা এমনটা আশা করতে পারি। তবে আমরা যথেষ্ট সতর্কতার সাথে নজর রাখবো আমেরিকা কিভাবে এই চুক্তি বাস্তবায়ন করছে। তারা যদি ভিন্ন পথে হাঁটে তাহলে ইরানও ভিন্ন পথে হাঁটবে, একথাও ঠিক। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই যে এই যে
বিমান অভিযানের মূল ফোকাস দিয়ে আমি যে আজকের আলোচনাটা করলাম, মূলত সেই অভিযানের পাইলট, কো পাইলট, কমান্ডার তাদের বক্তব্য উদ্ধৃত করে। আপনাদের কাছে কেমন লেগেছে আলোচনাটা সেটা একটু জানাবেন। প্লাস আপনাদের কি মনে হয় যে আসলে ইরান তার যে বিমান বাহিনীর সক্ষমতা আছে সেই সক্ষমতার খুব সামান্যই দেখিয়েছে কুয়েতে, এর চেয়ে আসলে তার হাতে আরো অনেক বড় শক্তি আছে এমনটা মনে হয়, নাকি আপনারা এখনো মনে করেন যে ইরান বিমান শক্তিতে আসলে অনেক দুর্বল? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।